বন্ধুরা, আজকের গল্প ভাড়াটে বউ। মেয়েটিকে 2 মাসের জন্য বউ হিসাবে ভাড়া করে এনেছে রিয়ান। মেয়েটির নাম রাইসা। খুব দরিদ্র পরিবারের মেয়ে বিদায় বাবার চিকিৎসা টাকার জোগাড় করতে রিয়ানের 1 মাসের ভাড়াটে বউ হিসাবে অভিনয় করার এগ্রিমেন্টটা হাসি মুখে মেনে নিয়েছে। অবশ্য এখানে আরিয়ানের কোনো জোর জবরদস্তিও ছিল না। আরিয়ান বিরাট বড়লোক, শামসুল হকের একমাত্র পুত্র সন্তান। বাবা মায়ের আদরের সন্তান বিদায় ছোটবেলা থেকে কখনো অভাব কিংবা বাস্তবতা এগুলো তাকে স্পর্শ করতে পারেনি। আর স্পর্শ করতে পারেনি বিধায় আজ রিয়ানের তার বাস্তবতাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারো জন্য সে জীবনটাকে বারবার থামিয়ে দিতে চাচ্ছে। সুন্দর জীবনটাকে অভিশাপে কালো অধ্যায়ে পরিণত করে ফেলেছে। দিনরাত অন্ধকার ঘরে ঘুমটভাবে নির্জীবতার আড়ালে বসে থেকে নিকোটিন আর মদের সাথে বন্ধুত্ব করছে। মা বাবার চোখের সামনে সন্তানের এই দশা দেখে মিস্টার শামসুল হক আর সহ্য করতে পারছিল না। অবশ্য সহ্য করা ছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। কেননা রিয়ান তো তার অতীতটাকে কোনো মতেই ভুলতে চেষ্টা করছে না, বরং দিন দিন আরও বেশি অতীতটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। আর এই অতীতটাকে ও যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি ও ক্রমশ শেষ হয়ে যাবে। রিয়ানের বাবা ছেলের এই অবস্থা আর দেখতে পারছে না। কেননা দেখতে দেখতে 3টা বছর পার হয়ে গেছে, অথচ এত সময় দেওয়ার পরও রিয়ান এতটুকুও বদলায়নি। ছেলের চিন্তায় ক্রমশ মিস্টার শামসুল হকের শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর এই দুর্বলতার ফলে এবং ছেলের জন্য অতিরিক্ত টেনশনের ফলে মিস্টার শামসুল হক গত 4 দিন আগে হঠাৎ করে হার্ট স্ট্রোক করে। ছোটবেলা থেকে রিয়ানের কাছে তার রিয়েল হিরো ছিল তার বাবা। সেই বাবা অসুস্থতা রিয়ানকে খুব বেশি ইমোশনাল করে ফেলে। কেননা ইতিমধ্যে নিজের হিয়ার মাঝে স্থান দেওয়া একজন মানুষকে হারিয়ে ফেলেছে। বাবাকেও যদি সেই মানুষটার মতো হারিয়ে ফেলে, এই চিন্তাধারা আর ভয় ক্রমশ রিয়ানকে আরও বেশি ইমোশনাল করে ফেলে। আর রিয়ানের এই ইমোশনালটাকেই মিস্টার শামসুল হক তার কাজে লাগায়। ডাক্তার মিস্টার শামসুল হকের চিকিৎসা করার পর রিয়ানকে এসে বলে, উনাকে দয়া করে কখনো উত্তেজিত করবেন না। কেননা উনি যদি আর একবার স্ট্রোক করে তাহলে কিন্তু যাই হোক, উনি যা চায় সব সময় তাই করার চেষ্টা করবেন। উনাকে চিন্তা থেকে দূরে রাখবেন। আর আই থিঙ্ক উনি সব থেকে বেশি টেনশন আপনাকে নিয়ে করে। কারণ উনি জ্ঞান ফেরার পর থেকেই উনি বারবার একটা কথাই বলেছেন, রিয়ান, নতুন করে জীবনটাকে শুরু কর বাবা। রিয়ান, এভাবে নিজেকে শেষ করে ফেলিস না বাবা। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ানের চোখ দুটো লাল হয়ে গেল। খুব গম্ভীর টাইপের ছেলে, নিজের কষ্টগুলোকে কখনো কারো কাছে প্রকাশ করে না। আর বোধহয় বিধাতা ওর নিশ্চুপ চোখ দুটোতে এক ফোঁটাও জল দেয়নি। তাই হয়তো ওর মন আকাশে মেঘের ঘটা থাকলেও চোখের মধ্যে কখনো বৃষ্টি ঝরে না। সেদিন ও নিজেকে এভাবে পাথর করে রেখেছিল যেদিন ও নিজের সব থেকে কাছের মানুষটাকে হারিয়ে ফেলেছিল। ডাক্তার রিয়ানের এই নিশ্চুপতা দেখে কাতর স্বরে রিয়ানকে বলে উঠল, রিয়ান, অতীতে যা হয়েছিল প্লিজ ভুলে যাও না। রিয়ান তখন অট্টা হাসি দিয়ে বলে উঠল, আপনি সব কিছু জানার পরও কিভাবে এটা বলছেন? দেখো আরিয়ান, জীবন কারোর জন্য থেমে থাকে না। আর হ্যাঁ, বিধাতা তোমার ভাগ্য এভাবে লিখেছে বিধায় তোমার সাথে এমন হয়েছে। আর তাছাড়া তুমি কি তোমার অতীতের জন্য তোমার আরেকটা প্রিয় মানুষকে হারাতে চাও? তোমার মাকে রঙিন শাড়ি থেকে বিধবা শাড়ি পরনে অবস্থায় দেখতে চাও? ক্রমশ চুলগুলো টানতে টানতে রিয়ান বলে উঠল, না, কখনো না ডাক্তার। তাহলে প্লিজ বাবার কথাটা শোনো। ডাক্তারের কথাগুলো শুনে রিয়ান থ হয়ে নিচে বসে যায়। কেননা গত 2 বছর যাবৎ রিয়ানের বাবা রিয়ানের কাছে একটা আবদারেই শুধু করেছে, বাবা বিয়ে কর, বাবা জীবনটাকে নতুন করে শুরু কর। যখনই রিয়ানকে মিস্টার শামসুল হক এই কথাগুলো বলতো তখনই রিয়ান পাগলের মতো আচরণ শুরু করত। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলতো, অন্ধকার ঘরে দুয়ার লাগিয়ে দিনের পরে দিন পার করে দিত। রিয়ানের চোখের সামনে সেই স্মৃতিগুলো ভেসে আসলো। সাথে সাথে আরও একটা স্মৃতি ভেসে আসলো। কয়েকদিন আগেও মিস্টার শামসুল হক হঠাৎ রিয়ানের ঘরে ঢুকে অঝোর ধারায় কেঁদে বলে উঠেছিল, বাবা, আমি যদি মরে যাই তাহলে তোর কাছে আমার দাবি ও শেষ ইচ্ছে থাকবে, তুই নিজের জীবনটাকে নতুন করে শুরু করবি। এই ঘর আলো করে একটা লক্ষ্মী বউ ঘরে আনবি।
রিয়ানের এই কথাটা মনে পড়তেই ও বুঝে গেল তার বাবাকে সুস্থ করার মক্ষম উপায়টা কি। আর এও বুঝে গেল ডাক্তার তাকে কি করতে বলছে। কিন্তু ডাক্তার, আপনি তো জানেন আমার পক্ষে এটা করা সম্ভব না। আমি জানি, কিন্তু তুমি কি চাও তোমার বাবাকে সুস্থ করতে? হুম, তাহলে বিয়েটা করে ফেলো। বিয়ের শব্দটা শুনতেই রিয়ান রাগান্বিত কণ্ঠে ডাক্তারকে বলে উঠল, নো ডাক্তার, নো, আমি এটা কখনো করতে পারবো না। ডাক্তার তখন বলল, ও আরিয়ান, কামন, আমি তো তোমাকে বলিনি তোমার হৃদয়ে অন্য কাউকে স্থান দাও। আমি শুধু বলেছি তোমার বাবার সুখের জন্য একটু অভিনয় করো, কাউকে 2 মাসের বউ হিসেবে ভাড়া করে আনো। রিয়ান ডাক্তারের এমন কথাই বলে উঠল, কিন্তু এমন মেয়ে কোথায় পাবো যে 2 মাসের জন্য আমার ভাড়াটে বউ হিসেবে অভিনয় করবে? আমার কাছে আছে। মানে? তোমার অত মানে জানা লাগবে না। তোমার 2 মাসের ভাড়াটে বউ লাগবে আর মেয়েটার 1 লাখ টাকা লাগবে। ব্যাস, কাহিনী খতম। আর আমার মনে হয় 2 মাসের মধ্যে তোমার বাবা সুস্থ হয়েও যাবে। সো তখন না হয় কোনো একটা অজুহাত দিয়ে তুমি মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিও, ওকে? রিয়ান ডাক্তারটির কথায় সম্মতি দেয়, কেননা রিয়ান তাকে অনেক বেশি বিশ্বাস ও ভরসা করে। কারণ এই ডাক্তারটি রিয়ানদের পারিবারিক ডাক্তার। রিয়ান তাকে মামা বলেও ডাকে। ধরতে গেলে রিয়ানের সাথে তার সম্পর্কটা বন্ধুত্বের মতো। রিয়ানের সব খারাপ সিচুয়েশনে বন্ধুত্ব হিসেবে দুহাতে এই ডাক্তার অথা সাইফি রিয়ানকে আগলে রেখেছে। আর তাই রিয়ান সাইফের কথা মতো রাইসাকে আজ বিয়ে করছে। চারপাশে লাল নীল মরিচ বাতি আর আনন্দে উল্লাসে বিয়ে হচ্ছে রিয়ান আর রাইসার। রিয়ানের আত্মীয় স্বজন সবাই আজ ভীষণ খুশি। আর সব থেকে বেশি খুশি মিস্টার শামচুল হক আর তার বউ। কেননা তাদের ধারণা হয়তো তাদের ছেলে আবার আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। আর রাইসার মায়াবী চেহারা, রূপ লাবণ্য আর মৃদু কথা শুনে রিয়ানের বাবা মা ওকে বউ হিসাবে পেয়ে এতটাই খুশি হয়েছে যে একবারও ভুল করেও জিজ্ঞাসা করেনি ও কোন পরিবারের মেয়ে, ও কতটুকু পড়াশোনা করছে, কিংবা ওর বাবা মা কোথায়। শুধু এক মুখ হাসি নিয়ে প্রাণ ভরে রিয়ানকে আর রাইসাকে দোয়া করে যায়। আর রিয়ানের মা বাবার মুখে আজ 3 বছর পর হাসি দেখতে পেয়ে রাইসার সাথে হাসি মুখে দিব্যি অভিনয় করে যাচ্ছে। রাইসা রিয়ানের এই হঠাৎ বদলে যাওয়াটা দেখে নিজেই নিজেকে বলে উঠল, এই হট টেম্পারেচার হঠাৎ এমন আইসকুল হলো কেন? কালকেই তো ক্যাফে আমার সাথে এগ্রিমেন্টে সাইন করার সময় কি গম্ভীর কণ্ঠে ভাব নিয়ে কথা বলছিল। লিসেন, আপনাকে শুধু বিয়ে করছি শুধু আমার বাবা মায়ের সুখের জন্য। সো একদম আমাকে ভুল করে তুমি বলবেন না। মনে রাখবেন, জাস্ট আপনার সাথে আমার 2 মাসের বিয়ে। 2 মাস পর আপনি আপনার পথে আর আমি আমার পথে। আর হ্যাঁ, নিজের সীমা একদম অতিক্রম করবেন না। আরও কত কি ব্লাবলা। আর এখন আমাকে মিষ্টি করে বলছে, তুমি এই অবস্থায় কমফোর্টেবল ফিল করছো রাইসা? যত্ত সব। রাইসা এই বিড়বিড়িয়ে কথা বলা রিয়ান কিছুটা বুঝতে পেরে ভ্রু কুঁচকে রাইসাকে বলে উঠল, হ্যালো, আপনি কি কিছু আমাকে বলছেন? যাক বাবা, একটু আগেই তো আমাকে কি সুন্দর তুমি বলে কি ঢং করলেন, এখন আবার আপনিতে চলে গেলেন। লিসেন, একটু আগে আম্মু আব্বু এখানে ছিল, বিধায় তাদের মুখে হাসি ফোটানোর জন্য এটা করেছি। ও তাই বলুন, এই জন্যই তো বলি, হুট করে টেম্পারেচার হঠাৎ আইসকুল হলো কেন? রিয়ান কথাটা শোনা মাত্রই রাগান্বিত কণ্ঠে রাইসাকে বলে উঠল, এক্সকিউজ মি। রাইসা রিয়ানের চোখ মুখ দেখেই বুঝে ফেলল ও খেপেছে। তাই টপিকটা চেঞ্জ করার জন্য হাসি মুখে রিয়ানকে বলে উঠল, আরে দেখুন, সবাই আমাদের ছবিও তুলছে, ওই দিকে খেয়াল করেন, না হলে বুঝে ফেলবে কুছ তো গরমিল হে। বাচাল। রিয়ানের বাচাল মন্তব্যটা শুনে রাইসা রাগান্বিত স্বরে রিয়ানকে বলে উঠল, আপনি কি হ্যাঁ একটা বক বক রাক্ষস, মুখে একটু হাসিও নেই। জীবনে কি কখনো হাসতে শেখেননি? রাইসার এরকম কথায় রিয়ানের হঠাৎ পুরনো সেই স্মৃতিগুলো চোখের সামনে চলে আসলো। একটা সময় ছিল যখন এই মুখে হাসি ছাড়া বিষাদের মেঘ কখনোই ঠাঁই পেত না। কিন্তু আজ যে হাসিটা দিয়েছিল সেই কেড়ে নিয়ে অনেক দূরে চলে গেল। রিয়ানের এসব স্মৃতি মনে পড়তেই ও কর্কশ কণ্ঠে রাইসাকে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট। কথাটি বলেই জায়গাটি ত্যাগ করে চলে গেল। রিয়ানের এরূপ আচরণ দেখে রাইসা বলে উঠল, বাবা, এ তো দেখছি পাগলের পাল্লায় পড়লাম। ভাড়াটে বউ, ওকে তো সাইজ করতেই হবে।
হঠাৎই রাইসার মনে হলো পিছন থেকে কেউ একজন তাকে বলছে, মা, কোনো সমস্যা হয়েছে? মেয়ালি কণ্ঠটা পেয়ে রাইসা পেছনে তাকিয়ে দেখে রিয়ানের মা রাইসার মাথায় আলতো করে স্পর্শ করে এ কথাটি বলেছে। রাইসা রিয়ানের মাকে দেখে স্নেহমাখা কণ্ঠে বলে উঠল, না কিছু হয়নি মা। তাহলে রিয়ান এভাবে চলে গেল কেন? এমনে ও এরকমই, ওকে একটু মা আগের জীবনে ফিরিয়ে এনো, তাহলে আমি মা সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো। রিয়ানের মা কথাগুলো বলে চোখের জল মুছতে মুছতে চলে যায়। রাইসা তখন বলে উঠল, এই হট টেম্পারেচারকে কিভাবে আমি সামলাবো আল্লাহই জানে। কাজে চলে এসেছে, বিয়ে প্রায় সম্পূর্ণ। তবে বিয়েটা সম্পূর্ণ হওয়ার পর ক্রমশ রিয়ানের চোখে মুখে মিথ্যের সুখের যে অভিনয় ছিল তা ক্রমান্বয়ে বিষাদের মেঘের কাছে হার মেনেছে। রিয়ান বারবার রাইসাকে বলতে লাগলো, দেখুন ভাড়াটে বউ, আপনি কিন্তু আপনার সীমানা কখনোই ক্রস করবেন না। রিয়ানের বারবার এই কথাটাই রাইসা প্রচণ্ড রেগে রিয়ানকে বলে উঠল, আরে মশাই, এই কথাটা আর কয়বার বলবেন? লাইফে কত ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো একটা গাধাও দেখিনি। হ্যালো, খালি ভাব দেখাই, যত সব। রিয়ান রাইসাকে কিছু বলার আগেই রিয়ানের চাচাতো বোন মিথিলা দুজনের মাঝে ঢুকে হাসি মুখে রাইসাকে উদ্দেশ্য করে বলল, কি এত কথা ভাবি, এখনই তোমাদের এই অবস্থা? মিথিলার এরূপ মজা রিয়ানের একদমই পছন্দ হচ্ছে না। গম্ভীর কণ্ঠে মিথিলাকে রিয়ান বলল, মিথিলা, আমি এসব একদমই পছন্দ করি না। রাইসা তখন রিয়ানকে একটা মুখ ভেকসে দিয়ে বলে উঠল, না মিথিলা, এসব বলো না, বরং এখানে দাঁড়িয়ে থেকে কারো শোকে নীরবতা পালন করো। মিথিলা রাইসার এরূপ কথা শুনে হাসতে থাকে। যেই মাত্র রিয়ানের দিকে চোখ পড়ে অমনিই ভয়ে ভয়ে রিয়ানকে সরি বলে চলে গেল। মিথিলা যাওয়া মাত্রই রিয়ান রাইসার হাতটা শক্ত করে ধরে বলল, বেশিবার বাড়বেন না। হ্যাঁ। রিয়ান এতটাই জোরে রাইসার হাতটা ধরেছিল যে রাইসা প্রচণ্ড ব্যথা পাচ্ছিল। এতটাই পাচ্ছিল যে বাধ্য হয়ে সে রিয়ানকে কাতর স্বরে বলে উঠল, ব্যথা পাচ্ছি আমি। রিয়ান কথাটি শোনা মাত্রই হাতটা ছেড়ে চলে যায়। রাইসা হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা অনেক লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে। না চাইতে রাইসার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি হলো ভাবি? গলার আওয়াজ পেয়ে রাইসা পাশে তাকিয়ে দেখে মিথিলা দাঁড়িয়ে আছে। রাইসা অন্যদিকে তাকিয়ে চোখের জলগুলো মুছে ফেলল এবং একটু মুচকি হাসি দিয়ে মিথিলাকে বলল, কিছু না। তাহলে তুমি কাঁদছিলে কেন? এমনিতেই। বাবা মায়ের কথা একটু মনে পড়েছে। একদম কাঁদবে না আর। আর তাছাড়া আজ থেকে আমরাই তো তোমার আপনজন। বড় মাই তো আজ থেকে তোমার মা, আর বড় বাবা তো তোমার বাবা, আর আমি একমাত্র তোমার কিউট বোন। রাইসা মিথিলার কথাগুলো শুনে মিথিলাকে জড়িয়ে ধরল আর মনে মনে ভাবল, সবাই কত ভালো, শুধু রাক্ষসটাই খারাপ। ওর কিসের এত কষ্ট? কেনই বস হঠাৎ করে প্রচুর রেগে যায়? না, আমাকে জানতেই হবে। চলো ভাবি, এবার তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে বলেছে বড় মা। রাইসার মিথিলার সাথে রিয়ানের রুমে যেতেই অবাক হয়ে যায়। পুরো ঘর যেন স্বর্গের মতো। ঘরের পশ্চিম পাশে রাজাদের মতো পালং, আর সেই পালংয়ের ওপর গোল্ডেন কালারের একটি বিছানার চাদর, যেটি রোদের কিংবা তীব্র আলোর স্পর্শে লালচে কালার ধারণ করে। তার ওপর গোলাপের পাপড়ি দিয়ে একটা লাভ আঁকা। বিছানাটার চারপাশে রং বেরঙের ফুল, যার গন্ধে আর সৌন্দর্যে যে কেউ ঘরটার প্রতি আকৃষ্ট করে ফেলবে। বিছানাটার দক্ষিণ পাশে একটা মস্ত বড় জানালা, যা দিয়ে চাঁদের হাট দেখা যায়। পুরো ঘরে মোট 4টা জানালা, আর 4টা জানালার মধ্যেই লাল পায়ের গোল্ডেন কালারের পর্দা। ঘরের দেওয়ালটাই হালকা ব্লু কালার করা, আর ঘরটায় উত্তর দিকে মস্ত বড় একটা বারান্দা, যা দিয়ে বাইরের দৃশ্যটা দেখা যায়। কি ভাবি, পছন্দ হয়েছে ঘরটা? কিন্তু কিন্তু কি? না, আসলে আমি এই প্রথম এত বিলাসবহুল ঘর দেখছি। এইটুকু দেখেই তোমার এই অবস্থা? তাহলে বাকি জীবন কি করবে? মানে মানে তোমার যার সাথে বিয়ে হয়েছে সে এর চেয়ে আরও বেশি বিলাসিতা পছন্দ করে। যাই হোক, তুমি রুমে গিয়ে ফ্রেশ হও, ভাইয়া কিছুক্ষণ পর চলে আসবে। এই কথা বলে মিথিলা চলে যায়। মিথিলা চলে যাওয়ার পর রাইসা ঘরে ঢুকেই দরজা ভিতর থেকে আটকে দেয়। তারপর মনের আনন্দে গান গাইতে গাইতে পুরো ঘর ঘুরে দেখল। বাব্বা, রাক্ষসের দেখছি চয়েস আছে। না, ক্ষেত টাইপের কোনো ছেলের অন্তত ভাড়াটে বউ হয়নি। এ কথা বলতে বলতেই রাইসা পালংটির প্রতি আকৃষ্ট হয়ে সেটাকে কাছ থেকে দেখার জন্য তার দিকে যেতেই
হঠাৎ তার চোখে পড়ল ঘরের দেওয়ালগুলোর দিকে। দেয়ালের দিকে ভালো করে তাকাতেই রাইসার মুখটায় বিষাদের কালো মেঘপুঞ্জ বাসা বাঁধে। রাইসা দেখতে পেল রিয়ানের পুরো ঘরের দেয়াল জুড়ে শুধু একটি মেয়ের ছবি, আর প্রতিটি ছবির নিচ দিয়ে লেখা, এখনো তোমায় ভালোবাসি রিয়া। চলে গেছো তাই বলে কি ভুলে যাব? এখনো মাঝরাতে তোমার জন্য বুকটা কেঁপে ওঠে রিয়া। রাইসা রিয়ানে এসব কাণ্ড দেখে সহ্য করতে না পেরে বলে উঠল, ইস, পাগলও আবার কাব্য লেখে, যত সব ঢং। কিন্তু এই মেয়েটি কে? সারা ঘর জুড়ে এই মেয়েটির ছবিই বা কেন? রাইসা যখন এসব চিন্তা ভাবনায় মগ্ন ছিল, ঠিক তখনই রাইসার মনে হলো দরজায় কেউ একজন নক করছে। দরজার নখের আওয়াজ রাইসার কানে আসতেই রাইসা প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই কে? ওপাশ থেকে ধমক দিয়ে কেউ একজন বলে উঠল, আমি। আমি কে? এই বাচাল মেয়ে, দরজা খোল। রাইসা কথাটি শুনেই বুঝতে পারল রিয়ান ছাড়া আর কেউ নয়। ও, তাছাড়া এই ঘরটা তো বক রাক্ষসেরই। সো ওই তো এখন এই ঘরে আসবে। রাইসা গিয়ে দরজাটা খুলল। খুলতেই দেখতে পেল রিয়ানের চোখে মুখে রাগ রাগ ভাব। রিয়ানের মুখের দিকে তাকিয়ে রাইসা ভয়ে ভয়ে বলে উঠল, হাই স্বামী, শ্যাট আপ অ্যান্ড। জানি এখন আপনি আর কি বলবেন, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। তো তাছাড়া আর কি বলবো? তুমি আমার ঘরে ঢুকে আমার অনুমতি ছাড়া দরজা লাগিয়েছো। সাহস তো তোমার কম নয়। সাহসের কি দেখেছেন আপনি? আপনি কি জানেন আমি কে? রিয়ান তখন রাইসার মুখের একদম নিকটে গিয়ে বলে উঠল, কি আপনি? বাবা, এ তো দেখছি খুব হট হয়ে যাচ্ছেন। না, ওকে কন্ট্রোল করতেই হবে। এই বলে রাইসা খিলখিল করে হাসতে হাসতে রিয়ানকে বলে উঠল, হিহি, আমি আমি কেউ না। ইউ, আপনি এত গরম হন কেন? হ্যাঁ, যাই হোক, এই পুরো ঘরের দেয়াল জুড়ে এগুলো কার ছবি? রাইসার এরূপ প্রশ্নে রিয়ানের আচরণের মাঝে একটু পাগলামি ভাব দেখা গেল। রিয়ান ছবিগুলোর অতি নিকটে গিয়ে একটি ছবির মধ্যে হাত দিয়ে কান্নামাখা কণ্ঠে রাইসাকে বলে উঠল, এ আমার সব, এ আমার ভালোবাসা, ও আমার বউ। ও ছাড়া আমার হৃদয়ে অন্য কারোর স্থান নেই, আর কখনো হবেও না। আর এই কথাটি মাথায় ঢুকিয়ে নেবেন, ওকে? আর ভুল করেও কখনো এই ছবিগুলোতে টাচ করবেন না। যদি ও আপনার বউ হয় তাহলে আমাকে বিয়ে করছেন কেন? আর তাছাড়া ওই বা কোথায়, সেই কৈফিয়ত আপনার কাছে দিতে আমি বাধ্য নই। আর তাছাড়া আপনাকে আমি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য জোর করিনি। আপনার টাকা লাগবে বিধায় আপনি আমার ভাড়াটে বউ হওয়ার জন্য রাজি হয়েছেন। সো আমার সম্পর্কে কিছু জানার একদম চেষ্টা করবেন না, ওকে? এই বলে রিয়ান বিছানার দিকে যেতেই দেখে ফুল দিয়ে পুরো বিছানা সাজানো। ফুল দেখতে রিয়ান ক্রমশ আরও বেশি রেগে যায়। রাইসার কাছে গিয়ে রাইসাকে বলে ওঠে, এই ঘর ফুল দিয়ে কে সাজালো? হ্যাঁ, কে সাজালো? রাইসা রিয়ানের আচরণ দেখে খুব বেশি ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রিয়ানের প্রশ্নের উত্তর দিল, আমি জানি না। ওকে ফাইন, আজ থেকে জেনে রাখুন। লিসেন, আমি পৃথিবীতে সব থেকে বেশি ফুলকে অপছন্দ করি। আর এসব হয়তো মিথিলার কাজ, যত সব। রিয়ান রাইসাকে এই কথা বলে বিছানার কাছে গিয়ে পুরো বিছানার চারপাশে ফুলগুলোকে ক্রমশ ছিঁড়ে ফেলে দিতে লাগলো আর বলতে লাগলো, আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রাইসা রিয়ানের এরূপ ভয়ঙ্কর আচরণে খুব ভয় পেয়ে যায়। তারপর ভয়ে ভয়ে রিয়ানকে থামানোর জন্য ও রিয়ানের কাছে যায়। রিয়ানের কাছে যেতেই রিয়ান ওকে জোরে সোরে একটা ধাক্কা মারে। ফলে রাইসা নিচে পড়ে গিয়ে হাতে প্রচণ্ডভাবে ব্যথা পায়। রিয়ান রাইসার ব্যথাটাকে কোনো ভ্রূক্ষেপ না করে সোজা ঘর থেকে বেরিয়ে যায়। রিয়ানের এরূপ নিষ্ঠুরতা আচরণ দেখে রাইসা খুব বেশি কষ্ট পায়। এত নিষ্ঠুর কিভাবে একটা মানুষ হয়? ব্যথা পেয়েছে অথচ একবারও দেখলো না, এমন কেন উনি? তারপর রাইসা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বারান্দার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল আর ভাবল, নিচে নিয়ন আলোয় ব্যস্ত শহরের পথগুলো এখন কেমন নির্জন। আর এই নির্জনতায় দিনের আলোয় সুখী হওয়া মানুষগুলো এখন একটু একটু করে নিজেদের কষ্টগুলোকে আঁকড়ে ধরবে, আর সাথে কিছু যাযাবর আবেগ আর ক্ষত বিক্ষত স্মৃতিকে। বাহ, বাচাল হলেও ভালোই তো কথা বলতে পারেন। কে? এই বলে রাইসা পিছনে ফিরে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। একটু অভিমান কণ্ঠে রাইসা তখন বলে উঠল, ও আপনি? হট টেম্পারেচার? আমার ওপর অভিমান হয়েছে, কিন্তু তাও আমাকে হট টেম্পারেচার বলাটা গেল না। রাইসা রিয়ানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে
মুখটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে। রাইসার এই নীরবতা দেখে আরিয়ান চুপচাপ অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে। তারপর একটু আমতা আমতা করে বলে উঠল, আসলে আমি দুঃখিত তখন আপনাকে ওইভাবে ধাক্কা দেওয়ার জন্য। রাইসা রিয়ানের এই অপরাধী দেখে একগাল হাসি দিয়ে সব অভিমানকে আড়ালে রেখে রিয়ানকে বলে উঠল, হি হি হি, কোনো সমস্যা নেই বক রাক্ষস। কি না মানে রিয়ান সাহেব, আপনি তো ভারী অদ্ভুত মেয়ে। একটু আগেই তো দেখলাম একরাশ অভিমান, আর এখন নিমেষেই সব উধাও। ও আমি এরকমই। ওকে ফাইন, আমার সাথে আসুন। এই বলে রিয়ান রাইসার হাতটি আলতো করে ধরে রাইসাকে বারান্দা থেকে ঘরে নিয়ে বিছানায় নিয়ে বসায়। তারপর রাইসার হাতের মধ্যে মলম লাগিয়ে দেয়। রাইসা রিয়ানের এই কাণ্ড দেখে নিজেই নিজেকে বলে উঠল, কি অদ্ভুত ছেলে, এই গরম আবার এই ঠান্ডা। কি অদ্ভুত ছেলে, এই গরম এই আবার ঠান্ডা। এত অদ্ভুত কেন উনি? কিছু ভাবছেন আপনি? ভাবছি কোন পাগলের পাল্লায় পড়লাম। হ্যাঁ মানে? মানে আমি বলছি আমি এখন লুডো খেলবো। কি? আস্তে আস্তে, কানের পর্দাটা তো ফেটে গেল আমার। বাজে কথা বলা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। এই কথা বলে রিয়ান উঠে দাঁড়াতেই রাইসা রিয়ানের হাতটা শক্ত করে ধরে বলল, সব মেয়ের বিয়ের রাতে স্বামীর কাছে চাঁদ দেখার ইচ্ছা প্রকাশ করে, আর স্বামীও এমনভাবে বউকে চাঁদ দেখায় যে মনে হয় জীবনে এই প্রথম চাঁদ দেখেছে। আবার কোনো মেয়ে ছাদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, আর আমি আপনার ভাড়াটি বউ দেখে আপনার কাছে লুডো খেলার আবদার করেছি, আর আপনি তা পূরণ করবেন না? না, আমি এসব আলতু ফালতু আবদার পূরণ করি না। কি করব বলুন, আমি মানুষটাই তো আলতু ফালতু। রাইসার এমন কথাই রিয়ানের ওর প্রতি একটু মায়া জাগ্রত হয়। তাই রিয়ান সহানুভূতিশীল কণ্ঠে রাইসাকে বলে উঠল, সবই তো বুঝলাম, বাট সরি, আমার কাছে লুডো নেই। ঘুমান। আর আপনি কি করবেন? কোথায় ঘুমাবেন? আমার সাথে নাকি? আজ্ঞে না। আর কি করব আমি? মেয়ে মানুষ বিধায় আপনাকে বিছানায় ঘুমাতে দিলাম, আর আমি সোফাতে গিয়ে ঘুমালাম। দূর, কার পাল্লায় যে পড়লাম। রিয়ান রাইসার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ে। রিয়ানের এই অবস্থা দেখে রাইসা বলে উঠল, আমি লুডো খেলবই। এই বলে নিজে নিজে চিল্লাতে লাগলো, ছক্কা, হুররে! পাঁচ, পাঁচ, ইয়েস! রাইসার ছক্কা পাঁচ চিল্লানিতে রিয়ান সোফায় বসে পড়ল। তারপর বলে উঠল, এই আপনি কি পাগল হয়ে গেছেন? আর লুডুর কোট নেই, ছক্কা পাঁচ পাইছেন কই? হিহি, মনের ভিতরে লুডো কোটের ছবি এঁকে খেলছি। উফ, প্লিজ দয়া করে আমায় একটু ঘুমাতে দিন। ওকে, যেহেতু দয়া চেয়েছেন তাই আর কথা বলবো না। ধন্যবাদ। এ বলে রিয়ান শুয়ে পড়ল। রাইসাও আর কোনো কথা বলল না। রিয়ানের মনে হলো রাইসা ঘুমিয়ে পড়েছে। তাই রিয়ান মনে মনে বলে উঠল, যাক বাবা, বাঁচলাম, ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমিও এখন একটু ঘুমাই। এই বলে রিয়ান ঘুমিয়ে পড়ল। আধ ঘন্টা পর রিয়ানের মনে হলো তার মুখের ওপর কারো একজনের নিঃশ্বাস পড়ছে। কেউ একজন তার মুখের একদম নিকটে এসে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে। এই অনুভূতিতে একটু চমকে গিয়ে রিয়ান চোখ খুলতেই দেখে রাইসা। ভয়ে রিয়ান যেই মাত্র বসতে যাবে অমনি রাইসা রিয়ানকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। রিয়ান থাপ্পড়টা খেয়ে কিছু সময় রাইসার পানে তাকিয়ে রইল। তারপর হিংস্র মতো গর্জন করে উঠল, আপনি কি পাগল? কে কে কেন? কেন মানে? আমাকে থাপ্পড় মেরে আবার কেন বলছেন? আসলে কি বলুন তো, আমার না ঘুম না আসলে যাকে সামনে পাই কিংবা আমার আশেপাশে পাই তাকে ইচ্ছামতো মারতে থাকি। আজীব মানুষ তো আপনি। তো ঘুমান। আপনাকে কি কেউ বলেছে রাত জাগতে? মানেটা কি? কিভাবে আমি ঘুমাবো? কেন চোখ বন্ধ করে ঘুমাবেন? আরে আমি সেটা বলিনি। আমি বলছি আপনি তো পুরো বিছানায় ফুল ছিঁড়ে এক অবস্থা করে রেখেছেন। ওগুলো পরিষ্কার না করলে আমি কিভাবে ঘুমাবো? তা পরিষ্কার করে ফেলুন। ইস, শখ কত! শুনুন, যে ফুল ছিঁড়েছে তারই পরিষ্কার করতে হবে। মানেটা কি? দেখুন, না পরিষ্কার করলে কিন্তু এখন আপনি আরও একটা থাপ্পড় খাবেন। তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। ওকে ফাইন, আমি পরিষ্কার করে দিচ্ছি, বাট আমার একটা শর্ত আছে। কী শর্ত? বিছানা পরিষ্কার করে দেওয়ার পর 1 মিনিটও দেরি না করে আপনি ঘুমিয়ে যাবেন। ঠিক আছে? রাইসা চুপচাপ বসে থাকে আর রিয়ান প্রচণ্ড তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে ফেলে। তারপর রাইসাকে গম্ভীর কণ্ঠে বলল, এই যে ম্যাডাম, পরিষ্কার করে দিয়েছি। এবার দয়া করে গিয়ে একটু ঘুমান আর আমাকেও একটু শান্তি দিন। কিন্তু স্যার, আমার যে ঘুম পাড়ানির গান না শুনলে ঘুম আসে না।
শ্যাট আপ! আপনি কিন্তু এবার আমাকে অতিরিক্ত বিরক্ত করছেন। দেখুন, আমার এগুলো একদম পছন্দ না। আপনি তো একটা ছাগল। এগুলো আপনার পছন্দ হবে কি করে? যত্তসব! এই বলে রাইসা মুখটাকে ভার করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। রিয়ানও তখন আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। আর অবাক দৃষ্টিতে দেয়ালের সেই ছবিগুলোর পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রিয়া, কেন আমায় ছেড়ে চলে গেছো? আমি যে বড্ড বেশি একা হয়ে গেছি, বড্ড বেশি। রোজ রাতে রিয়ান এক হাতে নিকোটিন আর আরেক হাতে মদের বোতল নিয়ে রিয়ার ছবির দিকে তাকিয়ে এরকম নানা কথা বলতে থাকে। কখনো বা চোখগুলো কষ্টে স্পর্শে লাল করে ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে একটা রাতকে বেহিসাবেই পার করে দেয়। কেননা রিয়ান যখন ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে কিংবা ছবিগুলোর সাথে কথা বলে, তখন ওর মনে হয় ফ্রেমে বন্ধ থাকা ছবিটির মানুষটিও নিশ্চুপভাবে ওর কথাগুলো শুনছে, ওর জন্য কাঁদছে। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। সারা রাত নির্ঘুম চোখে ছবির পানে তাকিয়ে থাকার কারণে ভোরের দিকে রিয়ানের চোখে একটু ঘুম নেমে আসে। কিন্তু ঠিক ৫টা ৩০ মিনিটে হালকা পানির স্পর্শে রিয়ানের সেই ঘুমটাও ভেঙে যায়। একটু অস্বস্তিকর ভাব নিয়ে চোখ কচলাতে কচলাতে তাকাতেই রিয়ান দেখতে পেল রাইসা এক হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কি? সরি, দেখুন, এত বেলা অবধি মুসলিম জাতির ঘুমাতে নেই। আর তাছাড়া আপনাকে সেই কখন থেকে আমি ডাকছি, কিন্তু আপনার কোনো সাড়া শব্দ নেই, তাই বাধ্য হয়ে এটা করতে হয়েছে। এবার দয়া করে যান, গিয়ে অজু করুন, তারপর নামাজ পড়তে যান। রাইসার কথায় রিয়ান কোনো উত্তর না দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। রিয়ানকে ওয়াশরুমে যেতে দেখে রাইসার চোখে মুখে আনন্দর উৎসব নেমে আসে, কিন্তু পরক্ষণেই তা নিমেষেই আবার মেঘের কাছে হার মানে। রিয়ান ওয়াশরুম থেকে এক জগ পানি এনে সোজা রাইসার মাথায় ঢেলে দেয়। পানিটা এতটাই ঠান্ডা ছিল যে তার স্পর্শে রাইসা কাঁপতে লাগলো। কিন্তু রিয়ান রাইসার কাঁপুনিতে গুরুত্ব না দিয়ে অনায়াসে রাইসাকে বলে উঠল, ভাড়াটে বউ হিসেবে এনেছি, ভাড়াটে বউ হিসেবে থাকুন। একদম আমার ওপর অধিকার ফলাতে চাইবেন না। আর হ্যাঁ, ভুল করেও দ্বিতীয়বার এইসব কাজ করার আগে একবার হলেও ভাববেন যে আপনি কার সাথে এসব করছেন। আন্ডারস্ট্যান্ড? এই বলে চোখে মুখে একরাশ রাগ নিয়ে রিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা রিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর চোখ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরিয়ে বলে উঠল, আসলে পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। এদের চেনা বড় দায়। এরা যখন তখন বদলে যেতে পারে। এই বলে রাইসা অঝোর ধারায় কাঁদতে লাগলো। কিন্তু পরক্ষণে রাইসার কান্নাটা হঠাৎ বন্ধ হয়ে যায় একটা কথা ভেবে। আসলে আমাদের উচিত মানুষের বদলে যাওয়াটা না দেখে তার বদলে যাওয়ার কারণটা খোঁজা। আর আজ থেকে সেটাই আমি করব। চোখের জলগুলোকে মুছে মুখে একগাল হাসি নিয়ে রাইসা লেগেজ থেকে জামা কাপড় বের করলো। মেরুন কালারের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে, তারপরে নামাজ পড়ে পুরো ঘরটাকে পরিপাটি করে সাজাতে শুরু করলো। আলমারিতে তাকের এক পাশে নিজের জামা কাপড়গুলো, অন্য পাশে রিয়ানের শার্ট প্যান্ট গোছাতে লাগলো। হঠাৎ রাইসার চোখে পড়ল রিয়ানের শার্টের প্যান্টের নিচে ৩টি মদের বোতল। বোতলগুলো পেয়ে রাইসা অবাক দৃষ্টিতে বোতলগুলোর দিকে তাকিয়ে রইল। তারপরে নিজেই নিজেকে বলে উঠল, মানুষ নাকি সৃষ্টির সেরা জীব, অথচ এই সম্মান পাওয়ার পরও এরা সামান্য কষ্টতে কেন এভাবে ভেঙে পড়ে, ক্রমশ নিজেকে কেন এভাবে শেষ করে দেয়। কিন্তু একবারও কি তাদের মাথায় এটা আসে না যে জীবন মানে সমস্ত সিচুয়েশনের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়া? জীবন মানেই একটা আঘাত থেকে নতুন করে শিক্ষা নেওয়া। না, এইভাবে শেষ হতে আমি আপনাকে দেব না রিয়ান সাহেব। এই বলে রাইসা মদের বোতলগুলো আলমারি থেকে সরিয়ে ফেলে। ভাবি, ভাবি? কে? আমি? ও মিথিলা, এসো ভিতরে এসো। মিথিলা ঘরে ঢুকতেই একগাল হাসি নিয়ে রাইসাকে বলে উঠল, ভাবি, প্রথম দিনই তো তুমি বাজিমাত করে ফেলেছ। মানে? ভাবি, তুমি আবার মানে জানতে চাও? তুমি জানো ভাইয়া আজকে ভোরে বড় আব্বার সাথে ফজরের নামাজ পড়তে গেছে। কি বলছো তুমি এসব? হ্যাঁ ভাবি, আমি ঠিকই বলছি। কেননা আমি নিজ চোখে দেখছি ভাইয়া টুপি পরে বড় আব্বার সাথে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে। আজ এত বছর পর এই প্রথম আমি আবার বড় বাবাকে হাসতে দেখেছি। ভাবি, এত ভালো একটা কাজ করার জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই মিথিলা, তুমি সত্যি বলছো তো? কেন ভাবি? আমার না বিশ্বাস হচ্ছে না। এই তুমি আমাকে একটা চিমটি কাটো তো। ওকে ফাইন,
এই বলে মিথিলা মুচকি হাসতে হাসতে রাইসাকে ইচ্ছে করে জোরে সরে একটা চিমটি মারে। চিমটিটা খেয়ে রাইসা চিৎকার দিয়ে বলে উঠল, আহ মিথিলা, চিমটি দিতে বলেছি বলে এত জোরে দেবে? সরি ভাবি। কিন্তু রাইসা মিথিলার সরি কথাটি না শুনে আনমনে চিন্তা করতে লাগলো। সেই তো নামাজ পড়তে গেল, তাহলে আমার সাথে কেন এমন আচরণ করলো? আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা নিজেদের কষ্ট অনুভূতি আর নিজের ভেতরে আসল মানুষটাকে সবার থেকে লুকিয়ে রাখে। সেই মানুষগুলোকে চেনা বড় দায়। এই মানুষটাও বোধহয় তাদের তালিকায় একজন হবে। রাইসার এরূপ রোবটের মতো দাঁড়িয়ে চিন্তার জগতে মগ্ন থাকতে দেখে মিথিলা একটু বিরক্তি ভাব নিয়ে রাইসার হাতে স্পর্শ করে বলে উঠল, কি এত ভাবছো ভাবি? না কিছু না। ও, এই বলে মিথিলা নিজের হাতটা গুটিয়ে নিতে ব্যস্ত হতেই হঠাৎ ওর মনে হলো রাইসার শরীরটা কেমন জানি গরম হয়ে আসছে। একটু অবাক কণ্ঠে মিথিলা রাইসাকে বলল, ভাবি তোমার শরীর দেখি গরম হয়ে আসছে। রাইসা মিথিলার কথা ঘুমানোর জন্য হাসি মাখা কণ্ঠে বলে উঠল, আরে আমার নন্দিনী, ও কিছু না। এখন তুমি বলো, এত সকালে আমার ঘরে কেন আসছো? মিথিলাও তখন রাইসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমাকে নিচে মা বড় মা ডাকছে চলো। আর তাছাড়া কতক্ষণ পর পাড়ার লোকজন আসবে তোমায় দেখতে, আমায় দেখতে। কিন্তু কেন? বারে, তুমি আমার ভাইয়ের বউ, এই পাড়ার সব থেকে ধনী শামসুল হক সাহেবের একমাত্র পুত্র রিয়ান হকের বউ। তো তোমাকে দেখতে আসবে নাকি আমাকে দেখতে আসবে? আর তাছাড়া তুমি নতুন বউ না, সবাই দেখবে না আমার ভাবিটা কত সুন্দর? মিথিলার কথায় রাইসা একটু অন্য মনস্ক হয়ে গভীর কণ্ঠে বলে উঠল, নতুন বউ, ভাবি, সব কিছু শুধুমাত্র 2 মাসের জন্য। 2 মাস পর সব কিছু শেষ হয়ে যাবে। সব কিছু। ভাবি তুমি কিছু বললে? হ্যাঁ না মানে আমি বলছি তাড়াতাড়ি নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। যাব, কিন্তু এখন না। কেন? কারণ তোমাকে তো এখনো আমি সাজালামই না। বড় মা বলেছে তোমাকে অনেক সুন্দর করে সাজাতে। এত সাজ দিয়ে কি হবে? বারে, আমার ভাইয়াকে তোমার প্রেমে ফাঁসাতে হবে না। রাইসা মিথিলার কথাটার কোনো উত্তর না দিয়ে একটা হাসি দিয়ে মিথিলার দিকে তাকিয়ে রইল। ভাবি তুমি ঘরে বসো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? এসে বলবো, জাস্ট 5 মিনিট। আর হ্যাঁ ভাবি, এই 5 মিনিট তুমি একদম চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো। এই বলে মিথিলা ঘর থেকে বেরিয়ে যায়। আর রাইসা অন্য মানুষকে হয়ে বিছানার উপর বসে ভাবতে লাগলো, আমি কি এদের ঠকাচ্ছি? এরা যখন জানতে পারবে আমি 2 মাসের ভাড়া করা বউ, 2 মাস পরে নিজের ঠিকানায় চলে যাব, তখন এরা কি করবে? আর হয়তো অনেক কষ্টও পাবে। কিন্তু আমি বা কি করতে পারি? আমি যা করেছি সব তো আসবো। রাইসা একটু চমকে বলে উঠল, কে? রিয়ান কোনো জবাব না দিয়ে ভদ্র ছেলের মতো রুমে ঢুকে যায়। রাইসা রিয়ানকে দেখতে পেয়ে বিছানার বালিশগুলোকে ঠিক করতে লাগলো। রিয়ানও দাঁড়িয়ে রাইসার বালিশ ঠিক করার দিকে তাকিয়ে রইল। রিয়ান এভাবে অসহায়ত্বভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাইসা বালিশ ঘুরিয়ে একটু শান্ত কণ্ঠে রিয়ানকে বলল, আপনি কি কিছু বলতে চান? না মানে কি এত আমতা আমতা করছেন? কি বলবেন বলে ফেলুন। এই বলে রাইসা বিছানাটা ঝাড়তে লাগলো। রিয়ান তখন আস্তে আস্তে রাইসার কাছে এসে বলে উঠল, হাতটা পাতুন দেখি। রিয়ানের এমন কথা শুনে রাইসা বিছানা ঝাড়া বন্ধ করে বলে উঠল, কেন? আরে পাতুন না। ওকে। একটু অস্বস্তিকর ভাব নিয়ে রাইসা হাত পাততেই রিয়ান রাইসার হাতে এক পাতা প্যারাসিটামল দিয়ে প্রচণ্ড রাগে মাখা কণ্ঠে বলে উঠল, এই নিন, আগে বাগে এখান থেকে ওষুধ খেয়ে ফেলুন। কারণ বলা তো যায় না, সকালে পানিগুলো অনেক ঠান্ডা ছিল, ওগুলোর স্পর্শতার কারণে আবার জ্বর না চলে আসে, তখন কিন্তু আবার সব দোষ তো আমারই ঘাড়ে এসে পড়বে। নিন, খেয়ে নিন। এই বলে রিয়ান নিজের আবেগটাকে লুকানোর জন্য রাইসার থেকে এক প্রকার পালিয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই রাইসা হেসে রিয়ানকে বলে উঠল, অল্প জ্বরকেই যদি সহ্য করতে না পারি, তাহলে জীবনের ঝড়কে কিভাবে ফেস করব? আর তাছাড়া অসুস্থ না হলে বুঝবেন কি করে একজন অসুস্থ মানুষের প্রতিটা কষ্ট? রাইসার কথাগুলো শুনে রাইসাকে আচমকা কণ্ঠে বলে উঠল, মানে মানে আপনি বোধহয় লাইফে কখনো ক্রাইসিস ফেস করেননি, তাই না? তা বলতে পারেন এক প্রকার, হ্যাঁ। আসলে ছোটবেলা থেকে মা বাবার ছায়ার নিচ থেকে মানুষ হয়েছি তো, এই জন্য কখনো রিয়েল লাইফের জটিলতার মুখোমুখি হতে হয়নি। এই জন্যই এই অবস্থা। কিন্তু কি জানেন, আমি ফেস করেছি প্রতিদিন সত্যিকারের বাস্তবতাকে।
নিজের চোখের সামনে দেখেছি মর্গে একসাথে স্বামী ছেলে মেয়ের লাশ পড়ে থাকতে দেখে একটি মেয়ে দমে যায়নি, জীবনটাকে নতুন করে শুরু করেছে। আমি দেখেছি রোজ চাকরি খুঁজতে যাওয়া বেকার সেই ছেলেটি যে একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে নিজের পাটাকে হারিয়ে ফেলে, তবুও জীবনের কাছে হার মানেনি। আমি দেখেছি প্রতিদিন শকুনদের কাছে নিজেকে সঁপে দেওয়া অসতী পাড়ার সেই মেয়েটি যে নিজের শরীরের বিনিময়ে মা বাবা, সংসারের আর বোনের খরচ চালায়, অথচ এত কিছুর পরও একটি বারের জন্যও আত্মহত্যা নামক পাপের কথা ভুল করেও চিন্তা করে না। রাইসার কথাগুলো শুনে রিয়ান অবাক দৃষ্টিতে রাইসার পানে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, আমার অনেক কাজ আছে, আমি আসছি। রাইসাও রিয়ানকে কোনো বাধা দিল না, কেননা রাইসা বুঝতে পেরেছে এই মানুষটি প্রত্যহ নিজের থেকে, নিজের কাছের মানুষগুলোর থেকে পালিয়ে বেড়াচ্ছে। হয়তো একদিন এই পালানোর সমাপ্ত হবে। শুনুন, একটা কথা ছিল। গলার আওয়াজটি পেয়ে রাইসা দরজার দিকে তাকাতেই দেখে রিয়ান দাঁড়িয়ে রয়েছে। রাইসা রিয়ানকে কি বলতে চায় তা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে।